প্রথমে তো আমরা যেমনটা করি রোজ দিন, সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যদি করা থাকে তাহলে সেটার আমরা সবার প্রথমে অ্যানালিসিসটা করে নিই, তারপরে আমরা আলোচনায় আসি আমাদের যেগুলো বাকি আছে। তো এখন গতকাল আমাদের আলোচনা হয়েছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পিওয়াই কিউজ গুলো হচ্ছিল, ইভলিউশনস এর পার্টটা থেকে পিওয়াই কিউজ গুলো হচ্ছিল। তো সেখানে 101টার মতো কোয়েশ্চেন্স ছিল, আমরা 55টার মতো কোয়েশ্চেন্স গতকাল করেছিলাম, 55 কোয়েশ্চেন্স। বাকি 55 কোয়েশ্চেন্স আজকে অ্যানালিসিস করে নেবো, তবে এই পার্টটা আমাদের খতম হবে, শেষ হবে। এরপরে তাহলে আমাদের আর একটা পার্ট বাকি থাকবে শুধু অ্যানালিসিসের জন্য, সেটা আমরা পরে করে নেবো আবার মাঝে এরকম কোন একটা দিন দেখে। তারপর আমরা ফেমিনিজমে চলে আসবো আগামীকাল। বাট এখন আমাদের আগে সবার আগে হবে আমাদের ইয়েটা কি বলে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 10 তারিখে দেখো, এখানে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে ধ্যান দাও। ঠিক আছে, বেছে বেছে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, এমন নয় যে হাতে আমি খবরের কাগজ পেয়েছি বলে সেখান থেকে সারাদিন ধরে শুধু খালি ওগুলোই তৈরি করে গেছি, তা কিন্তু করা হয়নি। অনেক কোয়েশ্চেন্স ছিল, অনেক সেখানে ইস্যুস ছিল যেগুলো আমাদের পরীক্ষায় আসে। তো যেহেতু পরীক্ষায় আসে, পরীক্ষায় এসেছে, তো আমি সেগুলোকে তোমাদের কিন্তু আর রিপিট করিনি। যেগুলো আনকমন, যেগুলো হয়তো একবার এসেছে বা হয়তো যেগুলো নেটে আসেনি, কোনো অন্য পরীক্ষায় এসেছে কিন্তু আসার সম্ভাবনা নেটে প্রবল, তো সেই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে রাখা হয়েছে, বা যে টাইপস এর কোয়েশ্চেন্স গুলো আসে সেই টাইপস এর কোয়েশ্চেন্স গুলোকে এই ভ্যালু দেওয়া হয়েছে। তো রিপিটের সংখ্যাটা এই কারণে খুব কম পাবে, তো এই কারণে ভালো করে ধ্যান দেবে। এগুলো নতুন প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আগামী দিনে আসার সম্ভাবনা প্রবল। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 10 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম প্রশ্ন বলেছে, দ্য কেস পিইউসিএল পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্ট অফ 2003 ইজ নোন অ্যাজ। এখান থেকে দুটো কোয়েশ্চেন হতে পারে। একটা হচ্ছে যে এই জাজমেন্টটা কত সালে এসেছিল, পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার জাজমেন্ট, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল। মাথায় রাখবে, যখনই কোনো জাজমেন্ট দেওয়া হয়, জাজমেন্টের নাম পরীক্ষায় জানতে চাওয়া হয়, তখন সেগুলো কোনো হাইকোর্টের জাজমেন্ট হয় না, এগুলো কিন্তু সবই সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়। সুপ্রিম কোর্টের বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চ গুলো, বিশেষ করে জাজমেন্ট গুলো হয়। এখানে আমরা দেখতে পাবো এই জাজমেন্টটি 2013 সালে এসেছে, 2013 এ জাজমেন্টটি এসেছে। এবং এই জাজমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এই জাজমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এটি পিইউসিএল এর, পিইউসিএল এর ফুল ফর্মটাও জেনে নাও, অনেক সময় পরীক্ষাও জানতে চাইতে পারে। পিইউসিএল হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, এটা হচ্ছে এর ফুল ফর্ম, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস। এটা একটা বলতে পারো যে বিভিন্ন যে আমাদের ইয়েগুলো আছে, যে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো আছে, সেটার মতো একটা করে অর্গানাইজেশন বলতে পারো। এগুলো পিল কেস গুলো এরাই বেসিক্যালি করে থাকে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে কেসগুলো, সেই সমস্ত কেসগুলো এই বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলো আছে ইস্যু ভিত্তিক, তারা করে থাকে। তো পিল গুলোর মধ্যে, পিলের যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলোর মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ভালো করে মনে রাখবে। তো এটি আমরা দেখতে পাচ্ছি যে একটি কেস করেছিল সুপ্রিম কোর্টে 2013 এর দিকে, সেখানে তার জাজমেন্ট আসে 2013 তার জাজমেন্ট আসে। সেই জাজমেন্ট আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে জাজমেন্টে আসলে তারা কেসটা করেছিল এটা বলে যে এই আমাদের ইলেকশনে দেখা যাচ্ছে যে প্রচুর ক্যান্ডিডেট যারা মানে নমিনেশন ফাইল করেন, ইলেকশনে দাঁড়ান, তো তারা অনেক সময় অযোগ্য। এবার ডেমোক্রেসি মানে মানুষের যেমন হচ্ছে ভোট দেওয়ার ক্ষমতা আছে বা স্বাধীনতা আছে, তেমন ভোট না দেওয়ারও স্বাধীনতা আছে। এটা একটা যেমন আইডিয়া, তেমন হচ্ছে যে যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদেরকে যেমন চুজ করার স্বাধীনতা আছে, আবার মানুষের তাদেরকে ভোট না দেওয়ারও স্বাধীনতা আছে। তাদের মধ্যে থেকে কাউকে যে পছন্দ হয়নি সেটাও তাদের কিন্তু বলার স্বাধীনতা আছে। বাট এটা আমরা দেখতে পাবো যে যেমন ভোট দেওয়ার স্বাধীনতা আছে বা না দেওয়ার স্বাধীনতাও আছে, এটা যেমন মোটামুটি একটা এস্টাবলিশড আইডিয়া। এই কারণে কাউকে এখানে কিন্তু কম্পালসারি প্রভিশনস রাখা হয়নি যে তোমাকে ভোট দিতেই হবে বাধ্যতামূলক, না, কম্পালসারি প্রভিশনস রাখা হয়নি। একটা টাইম পিরিয়ড রাখা হয়েছে, মিনিমাম তুমি যদি 3 বার বোধ হয়, মিনিমাম 3 কনসিকিউটিভ টাইমস যদি তুমি ভোট না দাও তাহলে তোমার বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট তারপরেও সেগুলো কিন্তু কম্পালসারি প্রভিশনস নয়, এবং এগুলোর উপরে কিন্তু এত বেশি ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাই না। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো একদিকে আমরা দেখতে পাই, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি যে যে ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছেন, সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠিত নয়। যে তুমি ভোট দেবে না তাদেরকে, এটা কিন্তু আমাদের সিস্টেমে কিন্তু ইস্টাবলিশড নয়, ছিল না। 2013 সালে আমরা দেখতে পাচ্ছি জাজমেন্টের মধ্যে দিয়ে সেটা ইস্টাবলিশড হচ্ছে। কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে যে একজন নাগরিকের যেমন হচ্ছে তার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার অধিকার আছে, তেমন সে যদি তার নিজের পছন্দের ক্যান্ডিডেটকে সেখানে বা মনের মতো ক্যান্ডিডেটকে যদি না পায়, বা পলিটিক্যাল পার্টিসকে যদি না পায় সেখানে তার কনস্টিটুয়েন্সিতে, তাহলে সে যে তার ক্যান্ডিডেটদের দ্বারা যারা ইলেকশনে দাঁড়িয়েছে তাদের যারা যে খুশি নয়, সেটাও সে কিন্তু জানাতে পারে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো এটা ডেমোক্রেটিক আইডিয়াস গুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা থাকা দরকার, যাতে করে ডেমোক্রেটিক ভ্যালুস গুলো একেবারেই
একেবারে রিয়েল এটাকে মানে বলা যেতে অ্যাকচুয়াল ওয়েতে এটাকে যাতে প্র্যাকটিস করা যেতে পারে। এই কারণে আমরা দেখতে পাবো কি যে 2013 সালে যে জাজমেন্ট এসেছিল যখন, তখন সুপ্রিম কোর্ট বললো যে নোটার অপশনটা রাখতে হবে। নোটার ফুল ফর্ম পরীক্ষা জানতে চাই। নোটার ফুল ফর্ম হচ্ছে নন অফ দা অ্যাভাব। নান অফ দা অ্যাভাব, নান অফ দা অ্যাভাব, তো উপরের কেউ নয়। তো অর্থাৎ প্রথম দিকে আমরা দেখতে পাবো যারা এইবার 2000 লোক ইলেকশনে যারা ভোট দিলে, এর আগেও যারা ভোট দিয়েছো ইভিএম এ বা ব্যালট পেপারে, ইভিএম এ বিশেষ করে, তারা জানো ভালো করে এটা, যে লোকসভা এবং বিধানসভার ইলেকশনে আমরা বেসিক্যালি এটা দেখতে পাই যে নোটার অপশন থাকে। মাথা রাখবে, লোকসভা এবং বিধানসভার কথা বলা হচ্ছে। নোটার অপশন থাকে, সেখানে বলা হয় কি যে নান অফ দ্য অ্যাবাভ অপশন সেখানে থাকবে, যে উপরের প্রার্থীদের মধ্যে কাউকেই আমার পছন্দ নয়। তো এইরকম একটা বাটন সেখানে থাকে, সেই বোতামে তুমি প্রেস করতে পারো, নিজের পছন্দটা জানাতে পারো যে তুমি উপরের কাউকেই তোমার পছন্দ নয়। তো এই রকমের একটা কিন্তু অপশন যে রাখতে হবে, সুপ্রিম কোর্ট এটা কিন্তু বলেছিল। তো ডেমোক্রেটিক আইডিয়াস গুলোকে আরো অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের মধ্যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে আরো বেশি করে স্ট্রং করার জন্য কিন্তু এটা করা হয়েছে। কেন? কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে মানুষ ভোট দিতেই আসে না। এবার ভোট না দিতে আসার অন্যতম কারণ হচ্ছে যে ক্যান্ডিডেটরা সেখানে দাঁড়িয়েছে ইলেকশনে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিস থেকে হতে পারে কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতে পারে। তো তারা কেউ যোগ্য নয় ডেমোক্রেসিতে, বা তাদের নিজেদের এলাকা ডেভেলপমেন্ট করার জন্য তারা হয়তো হতে পারে যোগ্য নয়। তো সেই কারণে, বা তারা ভালো পলিসি মেকার হয়তো হতে পারে না। তো মানুষের অনেক ধরনের ভাবনা থাকে, অনেক ধরনের তার মধ্যে হয়তো কোনো গাফিলতি নোটিশ করতে পারে, কোনো ফল্ট দেখতে পারে। তো সেই কারণে তিনি ক্যান্ডিডেটই ওই ভোটার মনে করতে পারে যে সে যোগ্য নয়। তো এইরকম তার নিজের ইচ্ছেটিকুও যাতে সে মানে ভোট ভোট বিমুখ যাতে সে কমপ্লিটলি না হয়ে উঠতে পারে, এই কারণে তাকে বলা হয়েছে যে এক্স্যাক্টলি সে কতটা সন্তুষ্ট কতটা সন্তুষ্ট নয়, তার কোনো অভাব অভিযোগ আছে কিনা, এটাকে যাচাই করার একটা প্রসেস হচ্ছে যে সে জানাতেও পারে এখানে নির্বাচনে এসে প্রবেশ করে, মানে বুথ কেন্দ্র বুথে ভোট কেন্দ্রে, যে তার উপরের কাউকে পছন্দ নয়। তাতে করে কি হবে? তাতে করে এখানে আমরা দেখতে পাবো ডেমোক্রেটিক আইডিয়াস গুলো স্ট্রং হবে, যেমনটা বললাম। পলিটিক্যাল পার্টিস গুলো এতে করে সচেতন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে দুটো বা তিনটে বা পাঁচটা বা 10টা, যেমন যাদবপুরে যে এই জায়গায় যে জায়গায় এই মুহূর্তে আমি বসে আছি, সেখানেই তোমরা দেখবে এরকম একটা ঘটনা ঘটেছিল যে একটা ভোটে এখানে দেখতে পাবে এর আগে সুজন চক্রবর্তী হেরে গেছিলেন। তো কত বড় একটা সেটা মানে ব্যথা বুঝতে পারো একবার, যে এত বড় একটা ফাইট তারা করলো, এত প্রচার করলো, করার পর দেখা যাচ্ছে একটা ভোটে হেরে যাচ্ছে। যার কাছে হারছে তিনি একটা ভোট বেশি পেয়েছেন। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে এখান থেকে তারা শিক্ষা নিচ্ছে। কি শিক্ষা নিচ্ছে? যে প্রত্যেকটা ভোট তার মানে মূল্যবান। তো যাই হোক, এই কারণে নোটাতে যদি কেউ ভোট দেয় তাহলে সেটা দিয়ে প্রমাণ হয় এক প্রকার, যে নোটা দিয়ে ভোট, নোটাতে যখন মানুষ ভোট দিচ্ছে তখন মোটামুটি ভাবে এটা প্রমাণ হয় যে তার মানে উপরের ক্যান্ডিডেটরা কেউ কিন্তু, তাদের মধ্যে হয়তো কোনো রকমের কোনো যোগ্যতার অভাব আছে, যে সেই যোগ্যতা ফুলফিল করতে পারছেন। তো ফলে কি হতে পারে, এখানে পলিটিক্যাল পার্টিস গুলো যখনই দেখবে যে নোটাতে এসে ভোট করছে বা ভোটের সংখ্যাটাও অনেক বেশি, তখন তারা কিন্তু সচেতন হয়ে নিজেরা আরো দায়িত্ববান হতে পারে, এবং তারা দায়িত্ববান হয়ে তারা আরো দায়িত্বের সঙ্গে কিন্তু নিজেদের ভালো ক্যান্ডিডেটকে দাঁড় করাতে পারে, বা ভালো পলিসি তারা নিয়ে আসতে পারে, ভোটারদেরকে আরো সুন্দর রকম ভাবে ভালো রকম ভাবে কনভিন্স করতে পারে। এই সমস্ত বিষয়গুলো যাতে আসতে পারে, এবং ডেমোক্রেসিতে বা ইলেকট্রাল পলিটিক্যাল সিস্টেমে আরো বেশি করে যাতে ভোটারদের সঙ্গে ক্যান্ডিডেটদের, ভোটারদের সঙ্গে পলিটিক্যাল পার্টিসের, ভোটারদের ডিমান্ডের সঙ্গে পলিটিক্যাল পার্টিস গুলোর ম্যানিফেস্টোর যে যারা পলিসিস গুলো রাখে সেগুলোর মধ্যে যেন একটা কম্প্যাটিবিলিটি থাকে, সেটাকে সামনে রাখার জন্য কিন্তু নোটার মতো একটা ইস্যুকে সামনে রাখা হয়েছিল। এই সমস্ত এই ডেমোক্রেটিক ভ্যালুস গুলোকে মাথায় রেখে কিন্তু এখানে কি করা হলো, যে কেসটা করা হয়েছিল, এবং ফাইনালি এর জাজমেন্টটা পক্ষেই আসে। পিইউসিএল যে কেসটি করেছিল, তাদের যে দাবি ছিল সে দাবিটি পূরণ হয়, এবং দেখতে পাই যে বর্তমানে লোকসভা এবং বিধানসভা ইলেকশন, লোকসভা এবং অ্যাসেম্বলির ইলেকশনে আমরা দেখতে পাবো যে এই নোটার অপশনটি কিন্তু আমাদের ইভিএম মেশিনে কিন্তু থাকে। এটা আমরা দেখতে পাবো। অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন ক্যান্ডিডেট তোমরা দেখবে যে রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল পার্টি, সেটা স্টেট হতে পারে, অনেক সময় দেখা গেছে ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো ক্যান্ডিডেটের থেকেও তারা কিন্তু এই নোটার ভোট সংখ্যাটা অনেক বেশি। এটা এটা আমরা দেখতে পাই যে এটা আসলে ওই পলিটিক্যাল পার্টিসটাকে ভাবতে বাধ্য করে, যে তার মানে তাদেরকে আরো দায়িত্ববান হতে হবে, জনগণের ভোটারের ডিমান্ডের প্রতি আরো অনেক বেশি কিন্তু তাদেরকে রেসপন্সিবল হতে হবে। এগুলো কিন্তু তাদেরকে এক প্রকার সংকেত, এগুলো তাদেরকে কিন্তু এক প্রকার বলা যেতে পারে অভয়বাণী তাদেরকে দেওয়া হয়। যাই হোক, আলোচনায় কেন আছি এবার এটা বোঝুন। এই যে আজকে আমরা খবরের কাগজে এটা পেয়েছি, কেন পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে রিসেন্টলি একটা আবার নতুন করে একটা কেস ফাইল হয়েছে। কি সে আর্গুমেন্টটা কি, এর 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 ইয়েটা কি, দাবিটা কি এদের? এদের দাবিটা হচ্ছে নতুন করে যে জাজমেন্টটা, এখন নতুন করে যে কেস ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এখানে এখন বিবেচনা করা হচ্ছে যে কিছু কেন্দ্রে, যেমন তোমরা গুজরাটে দেখবে, গুজরাটে কিছু কেন্দ্রে তোমরা দেখবে কংগ্রেসের একজন প্রার্থী, আমি কনস্টিটিউয়েন্সির নামটা এই মুহূর্তে ভুলছি,
তো গুজরাটে দেখবে তোমরা বিজেপির প্রার্থী দাঁড়িয়েছিল, কংগ্রেসের প্রার্থী সেখানে ভোটে নমিনেশন ফাইল করেছে এবং আরো 6-7 জন সেখানে নমিনেশন ফাইল করেছে। কংগ্রেসের প্রার্থীটি আমরা সুরাট না, আচ্ছা, কংগ্রেসের প্রার্থীটি আমরা দেখতে পাবো কি যে তিনি কি করেছেন না, তিনি ওই তার যে নমিনেশন পেপার সেটা উইথড্র করে নিয়েছেন এবং আশ্চর্যজনক ভাবে তিনি উইথড্র করার সঙ্গে সঙ্গে যারা আরো ক্যান্ডিডেট ছিলেন অন্যান্য পলিটিক্যাল পার্টিস থেকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা ছিলেন তারাও কিন্তু উইথড্র করেছেন নিজের নমিনেশনটা। তো যখন নমিনেশন উইথড্র হয়ে গেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো আর কেউ নেই। তো তখন স্বাভাবিকভাবেই উইথাউট এনি ইলেকশনস আমরা দেখতে পাবো কি যে পার্টিকুলার ওই ক্যান্ডিডেটটি অর্থাৎ যিনি দাঁড়িয়ে আছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত, তো আমরা দেখতে পাবো কি যে 1907 কেন লিখছো, তো আমরা দেখতে পাবো যে সুরাট কনফ্লিক্টের কথা ভেবছো নাকি তুমি? 1907 লিখছো, ভেবে লিখলে বলো শুনি। তো এখানে আমরা দেখতে পাবো পার্টিকুলার ওই বিজেপির ক্যান্ডিডেটটি কিন্তু বিজয়ী ঘোষণা করা, ক্যান্ডিডেটটিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, তাই তো? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এটা একটা বার্তা দিচ্ছে এটা যে আমাদের ইভিএম এ শুধুমাত্র ক্যান্ডিডেটরা তো নয়, এখানে নোটারও একটা তো অপশন ছিল। তো মানুষের চয়েসটা যেটা আসলে মানে মানে যেটা জানানোর কথা বলা হয়েছিল, তো মানুষের সুযোগটা তো পেলো না। তারা তো অনেকে হতে পারতো যে নোটাতে এসে ভোট দিতে পারতো তারা, যে বিজেপির যে ক্যান্ডিডেট আছে তাকেও হয়তো মানুষের পছন্দ না, এটাও তো হতে পারতো, কিন্তু সেই সুযোগটাই নেই সেখানে। কেন? কারণ যখন জাজমেন্টটা এসেছিল তখন এই নোটা যদি অত্যধিক বেশি ভোট পেয়ে যায় তাহলে কি হবে, এই ধরনের কোনো কিন্তু পরিষ্কার কোনো কিন্তু ডিরেকশন ছিল না সুপ্রিম কোর্টের। তো ফলে এখানে কি হয়েছে, ইলেকশন কমিশন ওই পার্টিকুলার ক্যান্ডিডেটটিকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। এখন নতুন করে এখন যেহেতু দেখা যাচ্ছে যে না এটা একটা লুপ হোলস ডেমোক্রেসি, যে হ্যাঁ যদি এটা এইরকম সমস্ত ক্যান্ডিডেট যদি নিজেদের নমিনেশন উইথড্র করে নেয় তাহলে পার্টিকুলার একজনই জিতে যাবে। কিন্তু এক প্রকার তো তার মানে এই নোটার যে যে প্রিন্সিপলস, নোটার যে বলতে পারো এক প্রকার যে ভ্যালুজ, সেই ভ্যালুজটাকেও তো তারপর এক প্রকার আন্ডারমাইন করা হলো। তো এই কারণে এখন দেখবে আবার নতুন করে সুপ্রিম কোর্টে কেস হয়েছে এবং এই দাবিটা রাখা হয়েছে যাতে যদি সমস্ত ক্যান্ডিডেট নমিনেশন উইথড্র করে নেয় এবং একমাত্র যদি মানে কোন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে বা নন পলিটিক্যাল পার্টি থেকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যদি সেখানে দাঁড়িয়ে থাকে, বাকিরা সবাই যদি উইথড্র করে নাও তারপরেও সেখানে ইলেকশনটা করাতে হবে। কেন করাতে হবে? কারণ অ্যাটলিস্ট নোটাটা সেখানে কিন্তু অ্যাক্টিভ আছে, নোটাটা তো আর উইথড্র করা হয়নি। তো যেহেতু এটা প্রভিশনস ছিল না, স্পেসিফিক কোনো ডিরেকশনস নেই, তাই ইলেকশন কমিশন সেখানে কিন্তু এই পার্টিকুলার ওই ক্যান্ডিডেটটিকে, যিনি বিজেপির ক্যান্ডিডেট, তাকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। বাট এরা এখন দাবি তুলেছে যে না নোটাটা তো বেঁচে আছে সেখানে, তো এরপরে সুপ্রিম কোর্ট জাজমেন্ট অ্যাটলিস্ট দিক, এটা অ্যাটলিস্ট সুপ্রিম কোর্ট বলুক যে নোটা যতক্ষণ ওখানে আছে ততক্ষণ পর্যন্ত ওখানে ইলেকশন হবে, অর্থাৎ নোটা তো থাকবেই, তো ইলেকশন সেখানে বাধ্যতামূলক করে হতেই হবে। কেন? ইলেকশন হচ্ছে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার একটা বলতে পারো যে শেষ একটা স্টেজ বা একটা খুবই সিগনিফিকেন্ট স্টেজ। ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করে থাকি ইলেকশনস এর মধ্য দিয়ে। ইলেকশন যে দেশে হয় সেটাই সেই দেশে বা সেই ব্যবস্থায় ডেমোক্রেসি যে আছে সেটা কিন্তু প্রমাণিত হয়। কিন্তু ইলেকশনই যদি না হয়, এই ধরনের যদি কাণ্ড কারখানা সেখানে ঘটে যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের নমিনেশন উইথড্র করে নিচ্ছে, ডেমোক্রেসি সেখানে কিন্তু আন্ডারমাইন হয়, ডেমোক্রেসি সেখানে কিন্তু অবহেলিত হয়। এবং হতে পারে এটা এখানে একটা এক ধরনের একনায়কতান্ত্রিকতা তৈরি হয়েছে, কোনো হেজিমানি তৈরি হয়ে আছে কোনো একটা পলিটিক্যাল পার্টিজের কাছে, সেই কারণে তারা প্রত্যেকে ভয় পেয়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু সেখানে ঘটতে পারে। তো যাই হোক, এই কারণেই বলা হচ্ছে কি যেহেতু নোটাটা অ্যাক্টিভ আছে সেই কারণে ইলেকশন হওয়াটা দরকার, এবং এই দাবি নিয়েই কিন্তু পার্টিকুলার এখন সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল হয়েছে এবং এটার জাজমেন্ট আসাটা বাকি আছে। তো আমাদের সেদিকে নজর থাকবে সুপ্রিম কোর্ট ডেমোক্রেসিকে আরো কিভাবে শক্তিশালী করার জন্য কি জাজমেন্ট দিচ্ছে। তো এটা তো স্বাভাবিক জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে নোটা যেহেতু আছে ইলেকশন তো হবে, কারণ এতগুলো কনস্টিটিউয়েন্সিতে যখন ইলেকশন হচ্ছে তখন পার্টিকুলার ওই কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন হওয়াটা ডিফিকাল্ট কিছু হবে না ইলেকশন কমিশনের জন্য, করানোটা ডিফিকাল্ট কিছু হবে না। তো 543টা ইলেকশন, 543টা 42টা সিটে যদি ইলেকশন করতে পারে তাহলে ওই বাকি একটা সিটেও কিন্তু ইলেকশনটা করিয়ে নিতে পারবে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে এখানে জাজমেন্টটা এখন কেসটা হয়েছে, দেখা যাক এখন জাজমেন্ট কি আসে, আমাদের সেদিকে নজর থাকবে। এখানে একটা বিষয় জেনে নাও যে 2013 সালে যখন আমি আসবো, ওই কোয়েশ্চেনটা এখানে সেকেন্ডলি দিয়েছি, দেখো 2013 সালে যখন এটা আসলো, নাম্বারটা দেখে ঠিক করিয়ে নিয়েছি, আচ্ছা, যখন 2013 সালে যখন আমরা দেখবো যে ওই জাজমেন্টই আসলো তখন আমরা দেখতে পাবো ছত্তিশগড়, 4টে রাজ্যে সেই সময় ইলেকশন চলছিল, ছত্তিশগড় ছিল, রাজস্থান ছিল, আরো দুটো কি কি সব রাজ্য ছিল মনে করতে পারছি না এখন। তো প্রথম যেখানে এই যে নোটাটাকে ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে ছত্তিশগড়ে। একই সঙ্গে 4টে রাজ্য ছিল কিন্তু প্রথম ব্যবহারটা হয়েছিল ছত্তিশগড়ে, কারণ ছত্তিশগড়ে প্রথম ইলেকশন ছিল। তো নোটার ব্যবহার প্রথম আমরা ছত্তিশগড়ে দেখতে পাবো, এটাও ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ভালো করে নোট করে নাও বা বুঝে নাও।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2013 সালে এটা ছত্তিশগড়ে ব্যবহার হয়েছিল সেই সময়কার ইলেকশন। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো 13 সালে ইলেকশন, তারপর দেখবে 5 বছর পর আবার 18 সালে ইলেকশন হয়েছে। এখন 23 সালে আবার দেখলে ইলেকশন ছিল ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, আর একটা রাজ্য হচ্ছে বোধহয় সম্ভবত নর্থ ইস্টের মণিপুর। মণিপুর নাকি মেঘালয়, মিজোরাম। মিজোরাম। এই 4টে রাজ্যে সেই সময় তোমরা দেখবে যে ইলেকশন এই পার্টিকুলার একই সঙ্গে হয়। তো এই 4টে রাজ্য তখন কিন্তু ইলেকশনসে প্রথমবারের মতো ইলেকশনে এই নোটার ব্যবহার কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবে, ছত্তিশগড়ে এখানে নামটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে। থার্ড কোয়েশ্চেন চলে আসো। থার্ড কোয়েশ্চেন কি বলছে? হু অফ দ্য ফলোইং টু আর্ট, এটা বুঝ হবে, which of the following two articles were added in the constitutions by the 103rd constitutional amendment act? যে 103তম সংবিধান সংশোধন তোমরা পড়েছো এতদিন, বারবার তোমাদের পরীক্ষায়, আমাদের পরীক্ষা জিজ্ঞেস করে যে 103তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে কি করা হয়েছে, এটা বারবার জিজ্ঞেস করে। যে সেখানে ইডব্লিউএস এর জন্য রিজার্ভেশন করা হয়েছে, কত পার্সেন্ট রিজার্ভেশন করা হয়েছে? 10% রিজার্ভেশন। বারবার পরীক্ষা এটাই জানতে চেয়েছে। বাট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ এখন যেহেতু গভীরে নিয়ে যাচ্ছে, তাই আমিও ধীরে ধীরে তোমাদেরকে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। তো এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে কত নম্বর আর্টিকেল গুলো, দুটো আর্টিকেলকে ইনকর্পোরেট করা হয়েছিল এই অ্যামেন্ডমেন্টটি করে, তো কত নম্বর আর্টিকেলটিকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা দেখবো আমাদের কনস্টিটিউশনের 15 এবং 16 নম্বর আর্টিকেলে তোমরা দেখতে পাবে সেখানে রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে তো এখানে এখানে ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে 15 নম্বরে, তোমরা দেখবে 15 নম্বরে, 16 নম্বরে তোমরা দেখবে ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে। আর 15 নম্বরে সেখানে তোমরা ডিসক্রিমিনেশন যাতে না হয়, কোনো কাস্ট, কোনো জেন্ডার, কোনো রিলিজিয়ন, কোনো প্লেস অফ বার্থ, এগুলোর উপর বেস করে যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয় সেই কথাগুলো বলা হয়েছে, তাই না? তো 15 এবং 16-র মধ্যে আমরা দেখতে, বিশেষ করে 16-র মধ্যে আমরা দেখতে পাবো কি ইকুয়াল অপরচুনিটির কথা বলা হয়েছে ইন জেনারেল। বাট যখন তোমরা গভীরে ঢুকবে, যখন সাব আর্টিকেলস গুলো কি দেখবে, তখন তোমরা দেখতে পাবে সেখানে আবার কিন্তু যেখানে ওই অ্যাফার্মেটিভ অ্যাকশনস এরও কথা বলা হয়েছে। অ্যাফার্মেটিভ অ্যাকশনসটা কি, এটা নিয়ে আজকে একটা এডিটোরিয়াল পেজে লেখাও বেরিয়েছে, তোমরা দেখবে। অ্যাফার্মেটিভ অ্যাকশনস এর কথা যখন বলা হয়েছে, তখন আমরা কি দেখতে পাবো এখানে যারা ওই ভালনারেবল সেকশনস, যারা পিছিয়ে আছে, যেমন বললাম রিলিজিয়ান, তারপরে হচ্ছে মহিলা, তারপরে হচ্ছে যারা ওই হ্যান্ডিক্যাপ, তারপরে হচ্ছে এসটি এসসি, এই এদের, তো এদের জন্য কিন্তু পার্টিকুলার রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে চাকরির ক্ষেত্রে প্লাস এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে। তো চাকরি এবং শিক্ষা দুটোর ক্ষেত্রে রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। তো লেটেস্ট যে আর্টিকেলটিকে এই কারণে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে 15(6) এবং 15(16)(6). কেন? কারণ এখানে আমরা দেখতে পাবো কি ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটার উল্লেখ এতদিন পর্যন্ত কনস্টিটিউশনে ছিলই না, শুধু ক্লাস, কাস্ট, এই সমস্ত কনসেপ্ট গুলো ছিল। ইকোনমিক্যালি উইকার সেকশন যে শব্দগুলো ছিল না, বাট এখন ইকোনমিক্যালি উইকার সেকশন শব্দটিকে জায়গা দেওয়া হয়েছে এবং এদের জন্য এখানে কিন্তু কোনো রকমের যাতে ডিসক্রিমিনেশন না হয় এদের, এবং কোনো রকম এরা যাতে ইকুয়াল অপরচুনিটিস পায়, তার জন্য যদি কিছু বেসিক বলতে পারো অ্যাফার্মেটিভ অ্যাকশনস এর প্রয়োজন আছে, তো সেগুলোকে তারা প্রমোট করে। এই ভ্যালু, এই সমস্ত বিষয়গুলোকে আমরা কিন্তু ইনকর্পোরেট করতে দেখবো। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো 15(6) এবং 16(6) নম্বর আর্টিকেলে এগুলোকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে। কোনটাকে? না, আমরা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে জায়গা দিতে দেখবো। কত নম্বর ধারায় হয়েছে, সরি কত সালে হয়েছে এটা? এটা হয়েছে আমরা দেখতে পাবো কত সালে হয়েছে, কে বলতে পারে? রিসেন্টলি হয়েছে 2019 সালে। তো 2019 সালে কিন্তু এটা হয়েছে, ভালো করে মাথায় রাখবে, নরেন্দ্র মোদীকে যার ক্রেডিটটা দেওয়া হয়। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। লাস্ট কোয়েশ্চেন বলছে জননায়ক জনতা পার্টি ইজ দ্য রেকগনাইজড স্টেট পার্টি। এটি একটি রেকগনাইজড স্টেট পার্টি বা রিজিওনাল পার্টিও বলতে পারো। যাই হোক, জননায়ক স্টেট পার্টি আমরা দেখতে পাবো একটা স্টেটের মধ্যে আবদ্ধ। তো জননায়ক জনতা পার্টি, এটা আমরা দেখতে পাবো যে এটা হরিয়ানার একটা পার্টি। এই মুহূর্তে তোমরা দেখবে যে এটা এখন খুব খবরের কাগজে রয়েছে, আলোচনায় আছে। কেন আলোচনায় আছে? তার কারণ হরিয়ানাতে তোমরা দেখবে যে সেখানে যে বিজেপির গভর্নমেন্ট আছে, সেখানে বিজেপির গভর্নমেন্টের একটা কোয়ালিশন গভর্নমেন্ট চলছে। তো ওখানে 90টা সিট আছে, তার মধ্যে আমরা দেখতে পাবো যে 43টা সিট আমরা দেখতে পাবো, 43টা সিট এখানে বিজেপির আছে। কিন্তু মেজরিটি পেতে হলে তাকে কত পেতে হবে? 90টার মধ্যে 88টাই অ্যাক্টিভ আছে, 88 জনই এমএলএ আছেন। তো তার মধ্যে তাকে কি করতে হবে না, তাকে আবার তার মানে বুঝতেই পারছো 45টা সিট পেতে হবে, ম্যাজিক ফিগার, একক মেজরিটি। কিন্তু বিজেপির আছে সেখানে কটা সিট? বিজেপির আছে সেখানে আমরা দেখতে পাবো 43টা সিট। বিজেপির যেখানে যেহেতু 43টা সিট আছে, স্বাভাবিকভাবে তার এখন কিন্তু ওই অন্য কোনো পলিটিক্যাল পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের প্রয়োজন হয়েছে। 3জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু সমর্থন জানিয়েছিল প্লাস ওখানে ওই জননায়ক জনতা পার্টি বলে একটা পার্টি আছে, রিজিওনাল পার্টি, তারাও কিন্তু সমর্থন জানিয়েছে। এই পার্টিটা কবে তৈরি হয়েছে? এই পার্টিটা আমরা দেখবো 2018 সালে তৈরি হয়েছে। তো সেই পার্টিটা তারা গিয়ে সমর্থন জানিয়েছে, ফলে এখানে আমরা দেখতে পাবো বিজেপির একটা কোয়ালিশন গভর্নমেন্ট সেখানে চলছে। রিসেন্টলি আমরা দেখতে পাবো
যে তিনজন ক্যান্ডিডেট, তিনজন যারা ওই যারা হচ্ছে এমএলএ, যারা বিজেপির এই গভর্নমেন্টকে সমর্থন জানিয়েছিল, তারা এখন সেখান থেকে উইথড্র করেছে। তো তারা শুধু উইথড্র করেনি তাদের সাপোর্ট, তারা এখন ওই জননায়ক জনতা পার্টিও তারা কিন্তু সমর্থনটা উইথড্র করেছে। এবং তারা বলছে, জননায়ক জনতা পার্টি এখন কংগ্রেসকে বলছে যে আপনারা সরকার ফর্ম করুন, আমরা আপনাদেরকে সমর্থন দেবো। তো এই নিয়ে গত কয়েকদিন ধরে তোমরা হরিয়ানাতে দেখবে ভীষণ একটা কিন্তু একটা হজবরল সিচুয়েশন চলছে রাজনীতির মধ্যে। এবং সেখানে আবার আজকে আবার নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে আবার ওই জনতা পার্টির মধ্যে একটা কিন্তু কন্ট্রাডিকশন, কনফ্লিক্ট কিন্তু সেখানে উঠে এসেছে। তাদের মধ্যে আবার দেখবে বিজেপি হয়তো ভাঙন ধরিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো সেখানে আমরা নোটিশ করছি। এই কারণে জননায়ক জনতা পার্টি এখন খবরের কাগজে আছে, খুব গুরুত্বপূর্ণ পার্টি, বুঝতেই পারছো, যারা হচ্ছে ওই কিং মেকার হিসেবে বিবেচিত হচ্ছে। এই কিং মেকার পার্টি থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হরিয়ানাতে অবস্থিত। এটা কি বলছে এখানে দেখো, এক্সপ্লেনেশন দিয়েছে একটুখানি। The জননায়ক জনতা পার্টি, abbreviation as JJP, is an Indian state level political party in Haryana. State level political party, এটা একটা বুঝতেই পারছো, রাজ্য স্তরের পার্টি in India. JJP is a recognized state political party. JJP was founded on 9th December 2018 by দুষ্যন্ত চৌতালা। দুষ্যন্ত চৌতালা এটাকে এস্টাবলিশ করেছিলেন বা ফাউন্ড করেছিলেন উইথ দ্য আইডিওলজি অফ দেবিলাল। দেবিলাল কে ছিলেন? দেবিলাল ছিলেন আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন একটা সময়। তো দেবিলালের যে আইডিওলজি ছিল, সেই আইডিওলজিকে সামনে রেখে, বেস করে, নির্ভর করে আমরা দুষ্যন্ত চৌতালাকে দেখেছি এই পার্টিটাকে ফর্ম করতে। এবং এটাও একটা পলিটিক্যাল পার্টি থেকেই স্প্লিট করেছিল। আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট পরে এটা সুযোগ পেলে বলে দেবো, বাকি তোমরা গুগল করে দিতে পারো। হ্যাঁ, তো এগুলো আমরা দেখতে পাবো। ডেপুটি প্রাইম মিনিস্টার করছিল না, মোরারজি দেশাই কি ছিল।